শুভ সকাল দর্শক। দেশ এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কফসর আহমেদ। দর্শকের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো আপনাদেরকে পড়ে থাকি এবং এগুলোর সংবাদ শিরোনাম আমরা আপনাদেরকে জানাই এবং এর পর্যালোচনাও করে থাকি এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথিরাও যুক্ত থাকেন। আমরা অতিথিরা যুক্ত হলে তার এর বিস্তারিত যেটি আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেবো। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা যেই পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো। শুরুতে যেই পত্রিকাটি আমার হাতে রয়েছে সময়ের আলো পত্রিকা। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি একেবারে লাল কালিতে লেখা ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। দর্শক, আমরা দেখলাম যে গতকালকে বাংলাদেশের এক ঐতিহাসিক দিন ছিল। গত বছরের এই দিনে বাংলাদেশ থেকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে এবং এই বিদায়কে বাংলাদেশ একেবারে ঘনঘাটা করে একেবারে সেইভাবে ভালোভাবেই কিন্তু আমরা দেখলাম যে আয়োজন করেছে, যেটি জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউতে হয়েছে এবং সেখানে কিন্তু জুলাই সনদ পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একই সাথে জাতির উদ্দেশ্যে তিনি কিন্তু ভাষণ দিয়েছেন 8টা 20 মিনিটে, যেখানে অনেকেই বলে আসছিলেন আগে থেকেই যে আসলে প্রধান উপদেষ্টার যে জাতীয় উদ্দেশ্যে ভাষণ সেটি আসলে প্রধান উপদেষ্টা যেদিন শপথ নিয়েছেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা রয়েছেন তারা যেদিন শপথ নিয়েছেন অর্থাৎ 8 আগস্ট, সে 8 আগস্ট জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিতে পারেন এবং সেখানে নির্বাচনের যে রূপরেখা রয়েছে সেই রূপরেখা প্রকাশ করতে পারেন। আমরা দেখেছি সেই গুঞ্জন শেষ করে গতকালকেই 5 আগস্ট ছিল এবং জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পার হলো। বাংলাদেশ সেই 1 বছর পার করলো। সেই 1 বছরের মাহেন্দ্রক্ষণ একেবারে শেষের দিকে 8টা 20 মিনিটে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো জাতির যে আকাঙ্ক্ষা ছিল যে একটি সুষ্ঠু নির্বাচন এবং সেই নির্বাচন নিয়ে নানান ধরনের গুঞ্জন ইতিমধ্যে আমরা শুনছিলাম। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে শোনা গিয়ে যাচ্ছিল যে নির্বাচন বানচাল করবার জন্য নানান ধরনের চেষ্টা হচ্ছে, পায়তারা হচ্ছে, উপদেষ্টার মধ্য থেকে অনেকেই নির্বাচন যায় না, এই ধরনের অনেক কথাই কিন্তু শোনা যাচ্ছিল। কিন্তু অবশেষে সমস্ত জল্পনা কল্পনা শেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বলেছেন যে আগামী বছরের অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠান করবার জন্য কিন্তু নির্বাচন কমিশনকে বলেছেন এবং সেটি কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে সেটি বলা হবে এবং ডিসেম্বরের মধ্যে যেহেতু নির্বাচন করার আগেই 2 মাস আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে হয়, সেই দিক থেকে ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এই ধরনের একটা আশা আকাঙ্ক্ষা কিন্তু আমরা দেখছি সবার মধ্যে এবং সেই প্রস্তুতি নিয়ে কিন্তু এখন রাজনৈতিক দলগুলো আমরা দেখছি ইতিমধ্যেই এই যে প্রধান উপদেষ্টার যে ভাষণ সেই ভাষণের পরে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে আসলে এই যে প্রধান উপদেষ্টার যে উদ্যোগ এটিকে সাধুবাদ জানিয়েছেন, তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের দিনক্ষণকে ঘোষণা করে বাংলাদেশের জামায়াত ইসলাম এবং একই সাথে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি যেটি রয়েছে এনসিপি, সেই এনসিপি কিন্তু এখনও পর্যন্ত তাদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। আমরা দেখেছিলাম যে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই এই যে দলগুলো রয়েছে দলগুলোর মধ্যে কিছুটা বিভেদ ছিল। সেই জায়গা থেকে আসলে এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আসলে জামায়াত এবং এনসিপি কী বলবে সেটি এখন দেখবার অপেক্ষা রয়েছে। দর্শক, আমরা পাশে একটি ছবি দেখছি, সেখানে বাংলাদেশের পতাকা দেখা গিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র জনতার বাঁধ ভাঙা উল্লাস। সেই বাঁধ ভাঙা উল্লাস আমরা দেখেছিলাম যে দর্শক ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হচ্ছিল, থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, কিন্তু মানুষ কিন্তু কমেনি। আর সময় যত গড়িয়েছে তত কিন্তু মানুষের সমাগম সেখানে বেড়েছে এবং আমরা দেখছিলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান একটু পরপরেই বিভিন্ন অনুষ্ঠানের ফাঁক দিয়ে কিন্তু আসলে এই যে সাংস্কৃতিক যে মনোজ্ঞ অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং সেখানেই মানুষের বাঁধ ভাঙা উল্লাস দেখেছি। আমরা দেখেছি একেবারে আপামর জনতা, রিকশালা থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায়ের মানুষ কিন্তু সেখানে অংশ নিয়েছিলেন। অর্থাৎ নতুন যে বাংলাদেশ আসলে সবার যে আকাঙ্ক্ষা, যেই জুলাই গণ অভ্যুত্থানে এত মানুষ প্রাণ দিয়েছেন, সেই প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ গড়বার জন্য মানুষের যে প্রত্যয় সেটি কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। গতকালকেও দেখা গিয়েছে কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে রিকশাওয়ালারাও বলছেন যে আসলে জীবন দিতে বাংলাদেশ যখন শিখে গেছে, 71-এ জীবন দিয়েছে, 24শে জুলাই যখন মানুষ জীবন দিয়েছে, তাহলে আসলে এই জাতিকে আর দ্বিতীয়বার তৃতীয়বার আসলে কেউ পরাস্ত করতে পারবে না। বাংলাদেশের যে স্বপ্ন, বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন তারা কিন্তু বাস্তবায়ন করবেন। আমরা দেখছি নিচের দিকে, আমরা এটি নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যেই। তাৎক্ষণিক প্রতিক্রিয়া, রোডম্যাপকে স্বাগত জানালো বিএনপি, নির্বাচন কমিশন প্রস্তুত, ডিসেম্বরে তফসিল ঘোষণা। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয় গণ অভ্যুত্থানের 1 বছর, দেশ জুড়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন, দোয়া মাহফিল, বিজয় মিছিল, সভা সমাবেশ, শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা এবং ফ্যাসিবাদের পুনরুত্থান মোকাবেলায় দৃঢ় অঙ্গীকার। গাইবান্ধার 5 আসন, রাজনীতিতে জ্যামিতিক ত্রিভুজ, বিএনপি জামায়াত এনসিপির নতুন সমীকরণ। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল, মুখে 24-এর স্লোগান, কথায় কথায় বাংলা ছাড়, বাংলাকে তোর বাপদাদার। ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ প্রধান উপদেষ্টার, সংবিধানে তফসিলে সন্নিবেশিত থাকবে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র বিশ্লেষণ করবে বিএনপি, হতাশ জামায়াত, স্বাগত জানালো
এনসিপি। দর্শক আমরা দেখছিলাম যে এই যে নির্বাচনের যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার ব্যাপারেই আমরা নিউজ সংবাদগুলো সেটি কিন্তু দেখছিলাম। আমরা সেখানে বিএনপির পক্ষ থেকে সাধুবাদ জানানোর বিষয়টি, কারণ বিএনপি আগে থেকেই বলে আসছিল এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে, সেই লন্ডনের বৈঠকের পরেও কিন্তু আমরা দেখেছিলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেটি নিয়ে কিন্তু একেবারে সবাই সেই প্রস্তুতিও নিচ্ছিলেন এবং অবশেষে সেটি কিন্তু প্রধান উপদেষ্টা একেবারে স্পষ্ট করলেন যে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করবার জন্য। দেশের সময় আরও শেষের দিকে যেটি সংবাদ শিরোনাম করেছে, শেষ পাতায় হজের খরচ কমতে পারে 20 থেকে 25,000 টাকা, বাড়াবে বিশেষ প্যাকেজ। দর্শক আমরা দেখছিলাম যে বিগত বছরগুলোতে প্রতি বছর কোনো কারণ ছাড়াই হজের যে প্যাকেজ সেটি কিন্তু দাম বাড়ানো হয়েছিল। বিগত 15 বছর যেটিকে একেবারে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাওয়া হয়েছে হজের খরচকে, সেই জায়গা থেকে আমরা এই বছরে দেখলাম ভিন্ন প্রেক্ষাপট, যেসব আসলে হজের খরচ 20 থেকে 25,000 টাকা কমতে পারে বলে জানানো হয়েছে। আজ রবীন্দ্রনাথের প্রয়াণবার্ষিকী। দর্শক, কবিগুরু রবীন্দ্রনাথের 84তম প্রয়াণবার্ষিকী আজ। আমরা দেখছিলাম মহাকালের চেনা পথ ধরে প্রতি বছর 22 শ্রাবণ আসে কবিগুরুকে বাংলা ভাষার মধ্য গগনের সূর্য বলে অভিহিত করা হয়। আমরা জানি যে আসলে তার যেই বিচরণ আসলে বাংলা সাহিত্যে, সেটি কিন্তু আসলে অবাক করার মতোই ঘটনা। আমরা দেখছি যে আসলে কবিগুরু তাকে বলা হয়। বিবিসি বাংলার প্রতিবেদন, দিল্লি আটক করতে পারেনি ভারতে, পালিয়ে যেতে বাধ্য হবেন শেখ হাসিনা। জনতা আদালত হাসিনার প্রতীকে ফাঁসি, শেখ হাসিনাকে আজ আমরা প্রতীকে ফাঁসি দিচ্ছি, এটার জন্য প্রতীকেতেই সীমাবদ্ধ না থাকে। দর্শক, প্রেস ক্লাবে গতকালকে আমরা কিন্তু দেখেছিলাম যে এই ঘটনাটি আসলে শেখ হাসিনার প্রতীকেতে ফাঁসি দেওয়া হয়েছে এবং চিঠি নিয়ে কিন্তু আনন্দ উল্লাসও করা হয়েছে। দর্শক, আমরা সমন্বয় পত্রিকার সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, যেখানে আমরা দেখছিলাম যে রাজনৈতিক যে সংবাদগুলো, সমসাময়িক যে বিষয়গুলো, গতকালকে বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি, সেটি নিয়ে সংবাদ শিরোনাম প্রকাশ করা হয়েছে। নিচের দিকে আমরা দেখছি ডেঙ্গুতে আরও 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 319। দর্শক, আমরা দেখছি বর্ষবাহিত রোগ ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং যারা বিশেষজ্ঞ রয়েছে, গবেষক রয়েছে, সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা কিন্তু বলছিলেন যে আসলে এই যে ডেঙ্গুর যে প্রকোপ, সেটি আসলে সেপ্টেম্বর অক্টোবরে আরও বেশি পিকে যেতে পারে। সেখানে এখন থেকেই কিন্তু মৃত্যুর সংখ্যা সেটি কিন্তু প্রতিনিয়ত অব্যাহত রয়েছে। 3 জন কিন্তু গতকালকেও মারা গিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু অবহেলা করবার কোনো কিছু নেই। আমরা দেখছিলাম যে বিগত বছরগুলোতে কিন্তু এক ভয়াবহ চিত্র দেখা গিয়েছিল এই ডেঙ্গুতে আক্রান্ত নিয়ে। কখন শয্যা সংকট ছিল হাসপাতালগুলোতে, অনেকেই চিকিৎসা নিতে হিমশিম খেয়েছেন। বিভিন্ন জায়গা থেকে, উপজেলা থেকে, শহর থেকে বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরকে ট্রান্সফার করা হয়েছিল। ফলে এখন থেকেই আসলে সবার কিন্তু সেই সতর্ক অবস্থান অব্যাহত রাখতে হবে। পেঁয়াজের দাম কেজিতে 1 লাফে বেড়েছে 20 টাকা। 50 থেকে 60 টাকার পেঁয়াজ এখন কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। প্রিসাইডিং অফিসারদের ক্ষমতায়ন, নিরাপত্তা, নির্বাচন কমিশনের 7 দফা সুপারিশ। ট্রাম্প পুতিন মুখোমুখি সংঘর্ষকে অনিবার্য। ট্রাম্প লোকোমোটিভ এবং পুতিন লোকোমোটিভ একে অপরের দিকে দ্রুতগতিতে এগিয়ে আসছে। হাসিনার পলায়ন উদযাপন, মানিক মিয়ায় গ্যাস বেলুনে বিস্ফোরণে দগ্ধ 11। তো আমরা দেখছিলাম যে গতকালকে আনন্দঘন পরিবেশে একটি ছোট দুর্ঘটনা ঘটেছিল। সেখানে আমরা যে গ্যাস বেলুন রয়েছে, সেই গ্যাস বেলুন বিস্ফোরণের ফলে উপরের তারগুলোতে আগুন লেগে যায় এবং সেই আগুন লাগার ঘটনা কিন্তু হুড়োহুড়ি লেগে যায়। ফলে সেই জায়গা থেকে 10 থেকে 11 জন কিন্তু আহত হয়েছেন। তাদেরকে বার্ন ইউনিটে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিন্তু এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা এখন কিছুটা উন্নতি হয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে সেই যে হুড়হুড়ির অবস্থা, সেটি কিন্তু একটা ছবি আকারে দেখছি। আগুন কিন্তু দগ্ধ যে আগুনের অবস্থা, সেটি কিন্তু দাউ করে জ্বলতে দেখা গিয়েছে। এর পাশেই দর্শক আমরা 2টি সংবাদ দেখছি পাশাপাশি। সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের জুলাই প্রদর্শনী, শিক্ষার্থীদের আপত্তিতে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ছবি সরালো প্রশাসন। অন্যদিকে আমরা দেখছি ছাত্রদের সেক্রেটারি শিবির মুক্তিযুদ্ধকে অপদস্থ করেছে নাসিরউদ্দিন নাসিরের একটি বক্তব্যকে কোট করে সংবাদ শিরোনাম করা হয়েছে। আমরা দেখলাম যে দর্শক, যারা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই তাদের ছবি আসলে এখানে ছাপানো, সেটি নিয়ে কিন্তু তারা অনেকেই নানা ধরনের মন্তব্য করেছেন। সেই দিক থেকে ছাত্র শিবির মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম সেই ছবিগুলো কিন্তু পরে সরাতে বাধ্য হন। যাদের বিষয়ে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল, তাদেরকে কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা জানি যে এখান থেকেই আসলে সমস্ত আন্দোলনের সূতিকার হয়েছে, সমস্ত আন্দোলন এখান থেকে শুরু হয়েছে। ফলে সেই জায়গা থেকে কিন্তু তাদের যে ছবি, সেই ছবিগুলো তারা সরিয়ে দিয়েছেন। দর্শক,
দর্শক, বাকি পত্র এগুলো এখনও পর্যন্ত আমার হাতে এসে পৌঁছায়নি, ফলে আমরা এখন ডিজিটাল ডিভাইস থেকে আপনাদেরকে সেই সব সংবাদ শিরোনামগুলো জানানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখছিলাম যে আজকের যে পত্রপত্রিকাগুলো, সেই পত্রিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে সংবাদ ছিল সেটি হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে, অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে, সেই নির্বাচন অনুষ্ঠিত করবার জন্য আমরা দেখছি যে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে যখন বলা হচ্ছিল তখন প্রস্তুতি নেওয়ার জন্য, তখন কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছিল যে আসলে তারা আসলে নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছে, যে কোনো সময় তারিখ ঘোষণা হলে তারা কিন্তু সেটি নিয়ে তাদের যেই কার্যক্রম সেটি কিন্তু আরও দ্রুতভাবে সেটি এগিয়ে নিয়ে সেই কার্যক্রম শেষ করবে। সেই দিক থেকে আমরা দেখছিলাম যে দর্শক, বিগত বছরগুলোতে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনগুলোতে যারা নির্বাচন পর্যবেক্ষক ছিলেন তাদেরকে কিন্তু এবারে আমন্ত্রণ জানানো হবে না বলে আমরা একটি মাধ্যম থেকে জেনেছি। সেটি হচ্ছে যে তারা কিন্তু, আমরা নির্বাচনের পরে যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয় সেই পর্যবেক্ষকদের পক্ষ থেকে, তারা কিন্তু বলেছেন যে এটি বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে বিগত 3টি নির্বাচন, তারা বলেছেন যে এটি বিগত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে। তবে সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যে প্রশ্নবিদ্ধ নির্বাচন, দিনের ভোট রাতে হয়েছে, ব্যালট বাক্স আগেই ভরে রাখা হয়েছে, ব্যালটের পরে যখন ইভিএমে আসা হলো, ইভিএমে বিভিন্নভাবে নানান ধরনের কারচুপি করে সেগুলো কিন্তু আমরা দেখছি যে সব জায়গায় যেখানে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, ভোট দেওয়া হয়েছে, সেখানেই কিন্তু বিরোধী যারা দল রয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা কিন্তু অর্ধেক বেলার আগেই তারা কিন্তু ভোট স্থগিত করেছেন। কারণ হচ্ছে তারা বিভিন্ন অভিযোগ দিচ্ছেন যে আসলে ইভিএমে ভোট চুরি করা যায় এবং আসলে ইচ্ছে মতো করে ফলাফল এদিক সেদিক করা যায়। ফলে তাদের যে অবস্থা এবং ধীরগতি, এই ধীরগতির কারণে লম্বা লাইনে থাকতে হয় এবং লম্বা লাইনে থাকার কারণে কাঙ্ক্ষিত যে ভোট, সেই ভোট কিন্তু গণনা হয় না। আমরা দেখেছিলাম যে 30-40% ভোট কিন্তু গণনা হয়েছে এই বছরগুলোতে। ফলে এইবারেই কিন্তু একেবারে ব্যালট বাক্সের মধ্যেই ভোট হবে, এটি কিন্তু অনেক আগে থেকেই জানা হয়েছিল যে 300 আসনে ব্যালট বাক্সে ভোট হবে। তবে সিসি ক্যামেরা যেটি লাগানো হয়েছিল আগেও, এবারও কিন্তু সেই সব কেন্দ্রগুলো, বিশেষ করে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং চিহ্নিত সেই ঝুঁকি কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের আপত্তিকর ঘটনা না ঘটে, কোনো ধরনের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যাতে সেনাবাহিনীও প্রায় 60,000-এর মতো সেনাবাহিনী কিন্তু সেখানে মোতায়েন করা হবে। এবং সেই সব কিছু মিলিয়ে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু আমরা দেখছি যে আসলে সরকারটা কিন্তু, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু অনেক আগে থেকেই বলে আসছিলেন যে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার তিনি দিবেন। সেটি আসলে সবারই প্রত্যাশা, এই বিশেষ করে তরুণ প্রজন্ম যারা রয়েছে, কারণ তরুণ প্রজন্মের ভোটের উপরে এবার নির্ভর করছে যে আসলে কারো সরকার গঠন করবেন, কারণ বেশিরভাগই তরুণ প্রজন্ম এবং তরুণ প্রজন্ম এর আগে যে ভোটগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু তারা নির্দ্বিধায় ভোট দেওয়ার যে ঘটনা, অনেকেই এই যে আগের যে ইতিহাস, সেই ইতিহাস দেখে কিন্তু নতুন করে ভোট দিতে কেন্দ্রেও যায়নি। কারণ একটি কথা প্রচলন ছিল যে আসলে ভোট দেওয়া হয়ে গেছে। আমরা দেখছি যে কেন্দ্রে অনেকেই গিয়েছেন ভোট দিতে, কিন্তু সে ভোট যাওয়ার পরেই কিন্তু তাকে বলা হয়েছে তোমার ভোট দিয়ে দেওয়া হয়েছে। এই যে প্র্যাকটিস, সেই জায়গা থেকে এত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমরা দেখছি সেখানে কিন্তু ভোট কেন্দ্রগুলোতে মানুষ যায়নি। ফলে এবারে আসলে সরকারের যেটি চ্যালেঞ্জ হবে সেটি হচ্ছে যে বিগত বছরগুলোতে মানুষের ভোট কেন্দ্রে না যাওয়ার যে একটি তৈরি হয়েছিল, একটি স্বভাব তৈরি হয়েছিল, সেই স্বভাব থেকে বেরিয়ে আসবার জন্য যাতে সবাই ভোট কেন্দ্রে আসতে পারে, নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়, যিনি আসলে জনগণের কথা ভাববেন, জনগণের কথা বলবেন। এই ধরনের একটি নির্বাচনই কিন্তু আসলে সবাই চায় এবং সেই নির্বাচিত সরকার বাংলাদেশের মানুষের যেই স্বপ্ন আসলে এতদিন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা দেখেছিলাম যে 71-এ যেই স্বপ্ন ছিল মানুষের, সেই স্বপ্ন যেমন ধূলিসাৎ হয়েছে, ঠিক 2400 মানুষ যেরকমভাবে স্বপ্ন দেখছে, সেই 2400 স্বপ্ন যাতে মানুষের ধূলিসাৎ না হয়, সেটি আসলে নতুন যারা সরকার দায়িত্ব থাকবেন সেটি তারা বাস্তবায়ন করবেন। একটি বিষয়, সেটি হচ্ছে আরেকটি বিষয় হলো, আমরা দেখছিলাম যে রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন তারা কিন্তু এই যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তাদের যে প্রার্থী দেওয়া দিচ্ছিলাম, জামায়াতে ইসলাম যদিও আসলে তারা চাচ্ছিলেন, সরকারের পক্ষ তাদের সমর্থন থাকলেও তারা চাচ্ছিলেন যে নির্বাচন যত দেরি হবে ততই তাদের জন্য মাঠ গোছাতে তাদের জন্য ভালো হবে। ফলে সেই জায়গা থেকে তারাও কিন্তু আমরা দেখছি যে একেবারে বিভিন্ন জায়গায় তাদের প্রার্থী নির্ধারণ করা, সেটি কিন্তু ইতিমধ্যেই তারা করে ফেলেছেন। বিভিন্ন জায়গায় তাদের যে প্রার্থী রয়েছেন তাদের প্রার্থীরা কিন্তু বিভিন্ন সমাজসেবামূলক কাজ, উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই করছেন। বিভিন্ন জায়গায় গ্রামে
গ্রামে গিয়ে তারা কিন্তু আসলে তাদের ভোটারদের সাথে কথা বলছেন, উঠান বৈঠক করছেন, এই ধরনের ঘটনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ নির্বাচনের যে ডামাডোল সেটি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি যে বেজে উঠেছে। এবং বিএনপির পক্ষ থেকে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু গতকালকে বলছেন যে আসলে সবাইকে আসলে গ্রামে গিয়ে তৃণমূলে গিয়ে আসলে কাকে ভোট দিবে, কে কাজ করছে, এই ধরনের তিনি একটি বার্তা দিয়েছেন। অর্থাৎ এই যে ভোটের যে এক পরিবেশ কায়েম হচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই, সেটি আসলে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটি আসলে অবশ্যই উপহার দেবে। দর্শক, ইতিমধ্যে আমরা দেখছিলাম যে গত বছরের যে এই দিনে যে মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল, অনেকে আবার অনেক ধরনের কথাও বলেছেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে 1 বছরে কতটুকু কাজ করতে পারলো সেটি নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে। কিন্তু আমরা চাই আসলে এই যে একটি ভঙ্গুর পরিস্থিতি ছিল, যে দেশে আসলে তলাবিহীন ঝুড়ির যেই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, সেই জায়গা থেকে আসলে এই যে স্বাভাবিক অবস্থা, সেই স্বাভাবিক অবস্থা দ্রুত সময়ে ফিরে আসবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি রয়েছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক থাকবে এবং সব কিছু মিলিয়ে জনগণ একেবারে নির্দ্বিধায় ভোট কেন্দ্রে যেতে পারবে, রাস্তায় একেবারে সুন্দর খোলা পরিবেশে রাস্তায় হাঁটতে পারবে, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না পড়তে হয় সেটি আসলে নিশ্চিত করা একটি কাজ। সেরকম রাষ্ট্রীয় পর্যায়গুলোর মধ্যে আরও বেশ কিছু বিষয় দেখছিলাম। এর মধ্যে আমরা দেখছিলাম যে নতুন করে কিন্তু বাজারে বেশ কিছু পণ্যের দাম বেড়েছে, বিশেষ করে পেঁয়াজের দাম কিন্তু ইতিমধ্যে বেড়েছে। তো টানা কয়েকদিনের বৃষ্টির কারণে আমরা দেখছি যে বাজারে যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর কিন্তু প্রভাব রয়েছে আমরা দেখছি। কিন্তু বৃষ্টির কারণে কিন্তু পেঁয়াজের আসলে দাম বাড়ার কথা না, কারণ পেঁয়াজ কিন্তু এখন সুরক্ষিত রয়েছে, সেটি অনেক আগেই তোলা হয়ে গেছে। তবে এই মুহূর্তে আসলে কেন পেঁয়াজের দাম বাড়া হলো এবং কেজিতে প্রায় 20 থেকে 25 টাকা, সেটি নিয়ে কিন্তু অনেকে নানান মহলে প্রশ্ন তুলেছে। অর্থাৎ বাজার নিয়ন্ত্রণ করবার জন্য যেটি আসলে সবার যেটি প্রত্যাশা ছিল, কারণ খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন তারা আসলে সব ধরনের সুযোগ সুবিধা আসলে সেগুলো কিন্তু হয়তো তারা নিতে পারে না, কিন্তু বাজারে কিন্তু তাদের প্রতিনিয়তই করতে হয়। ফলে সরকারের একটি বড় সেক্টর, বড় একটি খাত কিন্তু এই যে বাজার নিয়ন্ত্রণ করা, বিশেষ করে চাল, যেটি চাল আসলে মানুষের ধরাছোঁয়ার ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে মোটা চাল, একেবারে মোটা চাল থেকে শুরু করে চিকন চাল যেটি অনেক দাম, সেটি আসলে এখন অনেকেই কিন্তু নিতে পারছে না। যারা মোটা চাল সেটিও কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে এই সরকারের উচিত হবে, যেহেতু তারা একটি দায়িত্ব পেয়েছেন যাতে সবসময় তাদেরকে মানুষ মনে রাখে, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রেখে, জনমন এক ধরনের স্বস্তি রেখে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একেবারে যে নির্বাচিত একটি সরকার, সেই নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা তাদের জায়গায় ফিরে যাবেন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবর এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।